না না আমি আমি কিছু আপা আল্লাহ আপনার বাসায় রাখুক আপা, আপনি যেহেতু আসেন আপা, আমরা আছি আপা। আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে এই সিদ্ধান্তে অটল থাকবে সেনাবাহিনী এবং ভারত পরিষ্কার বলে দিয়েছে নো আওয়ামী লীগ নো ভোট। এরপরেই জেনারেল দ্বিবেদী ফোনের লাইনে যুক্ত করে দেন ওয়াকারুজ্জামানকে তার প্রধানমন্ত্রীর সঙ্গে। কথা শুনতে পাননি, কিন্তু তিনি দেখেছেন ওয়াকারুজ্জামান রুমালে চোখ মুছছেন। এদিকে নির্বাচনের আগেই বড় সুখবর পেল আওয়ামী লীগ। চূড়ান্তভাবে সিদ্ধান্ত, নির্বাচনে অংশ নিচ্ছে দলটি। জাতিসংঘের নির্দেশের নিবন্ধন ফিরে পাচ্ছে আওয়ামী লীগ। হঠাৎ একই ঘোষণা দিল স্বরাষ্ট্র উপদেষ্টা, খুলতে পারে আওয়ামী লীগের কপাল। রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বুধবার 100-র বেশি ঝটিকা মিছিল বের করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। চট্টগ্রাম শহরে খোদ পুলিশ কমিশনারের দপ্তরের সামনে ব্যানার নিয়ে বড়সড় মিছিল করেছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। চট্টগ্রামে পুলিশ কমিশনারের অফিসের সামনে মিছিল হয়েছে বলে তারা দাবি করছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের হাসিনার নির্দেশ, নিউ ইয়র্ক থেকে কেউ যেন অক্ষত ফিরতে না পারে। যুক্তরাষ্ট্রে সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও তার সফর সঙ্গীদের সরাসরি আক্রমণের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মালয়েশিয়াতে একটা সম্মেলনে যোগদান করার জন্য গিয়েছেন। প্রিয় দর্শক, সেই সম্মেলনের সাইডলাইনে তিনি ভারতের সেনাপ্রধানের সাথে একটা 1-to-1 বৈঠক করেছেন বলে জানিয়েছেন বিশ্লেষকগণ। দর্শক মণ্ডলী, সেই 1-to-1 বৈঠকে আসলে কি কথা হলো, এরই সাথে সাথে বিশ্লেষক আরো একটা কথা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছেন এবং তিনি ফোনে কথা বলার সময় কান্না করেছেন। দর্শক, তিনি ঠিক কি কারণে কান্না করলেন, সেই সাথে ভারতের সেনাপ্রধানের সাথে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের আদতে কি কথাগুলো হলো, সেই বিষয়টি নিয়েই আজকের ভিডিও। দর্শক, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, বেশি দেরি না করে চলুন দেখে আসি আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। এই সম্মেলনে ভারত ও বাংলাদেশের দুই সেনাপ্রধান উপস্থিত ছিলেন, শুধু তাই নয়, তারা একান্ত বৈঠক করেছেন বলেও খবর। সম্মেলনের মধ্যে শুধু আলোচনা নয়, সম্মেলনের সাইড লাইনেও কথা হয়েছে ভারত ও বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে। কোনো আধিকারিক স্তরে প্রকাশ হয়নি কি কথা হয়েছে দুজনের মধ্যে, কিন্তু বিষয়টি নিয়ে বিশেষ করে আন্তর্জাতিক কিছু সংবাদ মাধ্যম তারা কিন্তু খবর করেছে। এর সঙ্গে আমার দিল্লির নিজস্ব সূত্র যে খবর দিয়েছে তার ভিত্তিতে আমি তৈরি করছি এই প্রতিবেদনটি। প্রথমেই বলি, বিশ্বের 27টি দেশের সেনা প্রতিনিধি এবং সামরিক কর্তারা অংশ নিয়েছেন এই সম্মেলনগুলিতে। এই 27টি দেশের মধ্যে ভারত ও বাংলাদেশ সহ 13টি দেশের সেনাপ্রধান উপস্থিত ছিলেন। এবং মনে রাখতে হবে, শেখ হাসিনা সরকারের পতনের পর দু দেশের দুই সেনাপ্রধানের মধ্যে ভার্চুয়ালি একাধিকবার কথাবার্তা হলেও এই প্রথম দুজনের কিন্তু মুখোমুখি দেখা। এবার চলে আসি তাহলে কি কথা হলো সেই প্রসঙ্গে। প্রথমত, এক, বাংলাদেশি জঙ্গিদের নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে সেনাবাহিনী ক্রমশ আরো কড়া অবস্থান নেবে। 2, ইউনূস সরকারের তল্পি বাহকের ভূমিকা ছেড়ে সেনাবাহিনী নিজেকে চালকের আসনে নিয়ে যাবে এবং যেটা কিছুদিন ধরে দেখা যাচ্ছে সেনাপ্রধান করে যাচ্ছেন। তিনি প্রধান বিচারপতির সাথে দেখা করছেন, দেখা করে ওই ক্রাইম ট্রাইব্যুনালের 12টা বাজাবার চেষ্টা তিনি করে আসছেন। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলছেন, তিনি রাষ্ট্রপতির সঙ্গে কথা বলছেন একই দিনে। তো এগুলো সবই হচ্ছে সেনাবাহিনী এবং সেনাপ্রধান তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন অলরেডি। সেই সিদ্ধান্ত দেশের চালকের আসনে আবার ফিরে যাওয়া, ওই ফ্রি হ্যান্ড নিয়ে ইউনূস সাহেব যা করে যাচ্ছেন সেটা যাতে না করতে পারেন। আর 3, আমেরিকার সেনা যারা কক্সেস বাজারে এসে ডেরা বেঁধেছে তাদেরকে যতটা সম্ভব জনবিচ্ছিন্ন করে রাখা, এ ব্যাপারেও কথা হয়েছে দুই সেনাপ্রধানের। মনে রাখতে হবে যে ওয়াকারুজ্জামান, জেনারেল জামান ইতিমধ্যেই আমেরিকার এই সেনা রাখার প্রস্তাব, করিডোরের প্রস্তাব, চট্টগ্রাম বন্দর দেওয়ার প্রস্তাব ইত্যাদি ব্যাপারে তিনি তার প্রচন্ড বিরোধিতার কথা জানিয়েছেন। এবার ওই তারপরেও যে কক্সেস বাজারে সেনা এসে ডেরা বেঁধেছে ইউনূস সাহেব এবং খলিলুর রহমানের সৌজন্যে, তো এই আমেরিকান সৈন্যকে যতটা সম্ভব জনবিচ্ছিন্ন করে রাখতে হবে। নিয়ম কানুনের মধ্যে তারা তো হোটেলে উঠেছে নিজেদের নাম ঠিকানা হোটেলের রেজিস্টারে কোনো কিছু এন্ট্রি না করে, আর এসেছে তো আমেরিকার বিমানে, এবং সেই বিমানে এসে কোনো জায়গায় ইমিগ্রেন্ট ইত্যাদি কিচ্ছু করা হয়নি। তো এই যে নিয়ম কানুন ভেঙে চলছে তারা, সেটাকে কমিয়ে নিয়ম কানুনের মধ্যে তাদের অবস্থানকে রেখে দিতে হবে। এই বিষয়ে কিভাবে কি করা যাবে তার কথা হয়েছে। 4 নম্বর, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা। বাংলাদেশে হিন্দু ও বৌদ্ধদের ওপর আক্রমণ নিয়ে ভারতের আরএসএস ইতিমধ্যে খুবই ক্ষুব্ধ হয়ে উঠেছে। তাদের পক্ষ থেকে ভারত সরকারের ওপর জোরালো চাপ আসছে বড় কোনো ব্যবস্থা নেওয়ার। একই সঙ্গে চাপ আসছে সেই যে হিন্দু সন্ন্যাসী চিন্ময়,
চিন্ময় দাস মহারাজকে তার মুক্তির ব্যাপারটা নিয়ে এ ব্যাপারেও সেনাপ্রধান ব্যবস্থা নেবেন বলে যাতে নেন সেই ব্যাপারেও কথা হয়েছে। 5, আগামী নির্বাচনে ওয়াকারুজ্জামানের ভূমিকা কি হবে সেটা নির্দিষ্ট করা হয়েছে এই আলোচনার মধ্যে। আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে এই সিদ্ধান্তে অটল থাকবে সেনাবাহিনী। একথা ওয়াকারুজ্জামানের আগেও বলেছেন। আওয়ামী লীগকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে ভারতের যেটা লাইন সেইটা করতে হবে, এবং ভারতও পরিষ্কার বলে দিয়েছে আওয়ামী লীগ নো ভোট। সুতরাং এই ব্যাপারটা নিয়ে সেনাপ্রধানকে সতর্ক থাকতে হবে। 6 নম্বর, ইউনূস সরকারের বদলে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার বিষয়ে জেনারেল জামান যাতে আরো প্রোঅ্যাক্টিভ হতে পারেন সেটা দেখার জন্য বলেছেন জেনারেল দ্বিবেদী। কারণ ইউনূস সরকার ক্ষমতায় থাকলে তারা এই নির্বাচনকে রিগিং করে এই নির্বাচন করবে, সুতরাং তার আমলে নির্বাচন করা যাবে না। এবং 7 নম্বর, সর্বশেষ, ভারতের পক্ষ থেকে কথা দেয়া হয়েছে একেবারে বাধ্য না করলে ভারত সামরিক অভিযান চালাবে না বাংলাদেশে। এই প্রসঙ্গে এটাও বলা হয়েছে ভারতের পক্ষ থেকে যে মায়ানমারে ভারতের সেনা মজুত করা হয়েছে যত না বাংলাদেশের জন্য, তার চেয়ে অনেক গুণ বেশি আমেরিকাকে একটা কড়া বার্তা দিতে। সংক্ষেপে এই হলো 2 সেনাপ্রধানের ভেতরের কথাবার্তা, যেটা আমি অসমর্থিত হলেও নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি। কিন্তু কথা এখনো শেষ হয়নি। এই কথাবার্তার শেষে আর এক বড় চমক ছিল। এরপরেই জেনারেল দ্বিবেদী ফোনের লাইনে যুক্ত করে দেন ওয়াকারুজ্জামানকে তার প্রধানমন্ত্রীর সঙ্গে। আগে থেকেই ঠিক করা ছিল এমনটা হবে। কি কথা হয়েছে দুজনের মধ্যে সেটা জানতে পারিনি অবশ্য, তবে তাদের মধ্যে কথা হয়েছে প্রায় 10 মিনিট ধরে তাদের মধ্যে কথা হয়েছে। জেনারেল দ্বিবেদী তাদেরকে কথার মধ্যে থাকতে চাননি, তিনি একটু দূরে সরে গিয়েছেন। আর তিনি তো জানেন যে শেখ হাসিনা কি বলবেন, কিন্তু নজর ছিল, তিনি দূরে চলে গিয়েছিলেন বটে, কিন্তু নজর ছিল জেনারেল ওয়াকারের দিকে। কথা শুনতে পাননি, কিন্তু তিনি দেখেছেন ওয়াকারুজ্জামান রুমালে চোখ মুছছেন। কেন মুছছেন চোখ? তিনি কি বুঝতে পেরেছেন নিজের অপরাধ? 5 আগস্টে তার বাহিনী যেভাবে বন্দুক নামিয়ে রেখেছিল সেটাই হয়েছিল শেখ হাসিনার পতনের কারণ। এটাকে তিনি বুঝতে পেরেছিলেন কি যে দেশের এই দুর্গতির দায় তার উপরেও অনেকখানি বর্তায়, নাকি এসব বোঝার সাথে সাথেও নিজের বিবেকের দংশন হয়েছে, তার বিবেকের দংশনে তিনি চোখ মুছতে বাধ্য হয়েছেন? দুজনের কথা কেউ শোনেনি, তাই এ ব্যাপারে মন্তব্য করব না, আপনারা যে যার মতো করে বুঝে নিন। আওয়ামী লীগের নেতাকর্মীদের হাসিনার নির্দেশ, নিউ ইয়র্ক থেকে কেউ যেন অক্ষত ফিরতে না পারে। যুক্তরাষ্ট্রে সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও তার সফর সঙ্গীদের সরাসরি আক্রমণের নির্দেশ দিয়েছেন ভারতে পালিয়ে থাকা পতিত স্বৈরাচার শেখ হাসিনা। নিউ ইয়র্ক আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে হাসিনা এ নির্দেশনা দেন। দলের নেতাকর্মীদের তিনি বলেন কেউ যেন অক্ষত ফিরতে না পারে। হাসিনার নির্দেশনার পর বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গী রাজনৈতিক নেতাদের হেনস্থার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন। আজ শুক্রবার প্রধান উপদেষ্টার ভাষণকে কেন্দ্র করে জাতিসংঘ সদর দপ্তরের সামনে ব্যাপক উপস্থিতি ঘটানোর মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এদিকে গত বুধবার রাতে আওয়ামী সন্ত্রাসীরা হোটেল লবিতে গিয়ে এনসিপি নেতা আক্তার হোসেনকে গালিগালাজ ও হত্যার হুমকি দেন। আক্তার এটি সহ বিমানবন্দরে হামলার ঘটনা উল্লেখ করে নিউ ইয়র্কের স্থানীয় একটি থানায় মামলা করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বিশেষ সুবিধা পেতে মানবাধিকার কর্মীর পরিচয়ের আড়ালে ইতোমধ্যে বিদেশি নাগরিক ভাড়া করেছে। বিষয়টি নিউ ইয়র্কের বাংলাদেশ কনসাল জেনারেল কার্যালয় ইতিমধ্যেই অবহিত হয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা এদিন জাতিসংঘের সামনে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে পুস্তিকা বিতরণ করবে। অন্যদিকে বিমানবন্দরে হামলার ঘটনার সব ভিডিও ফুটেজ মার্কিন স্টেট ডিপার্টমেন্টে জমা দিয়েছে কনসাল জেনারেল কার্যালয়। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্দেশনা পেয়ে কনসাল জেনারেল কার্যালয় আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে স্টেট ডিপার্টমেন্টকে জানায়। স্থানীয় সময় আজ শুক্রবার দুপুর 1টায় জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ওই সময় তার সফর সঙ্গী রাজনৈতিক নেতারাও উপস্থিত থাকবেন। বর্তমানে তারা জাতিসংঘ সদর দপ্তরের সন্নিকটে হোটেল আল হায়াতে অবস্থান করছেন। এদিন জাতিসংঘের সামনে ব্যাপক উপস্থিতি ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। তাদের সঙ্গে রয়েছে জুলাই বিপ্লবের পর বাংলাদেশ থেকে পালিয়ে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া দলের নেতাকর্মীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে গত 3 দিন ধরে নিউ ইয়র্কের বিভিন্ন এলাকায় কমপক্ষে 8টি ঘরোয়া বৈঠক করে এসব বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশের কনসাল জেনারেল কার্যালয়ের কর্মকর্তা, আওয়ামী লীগের একাধিক নেতা ও সভায় অংশ নেওয়া কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধি আমার দেশকে জানায় প্রতিটি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন ভারতে পালিয়ে থাকা হাসিনা ও তার ছেলে মার্কিন নাগরিক সজীব ওয়াজেদ জয়। একটি সভায় হাসিনা প্রধান উপদেষ্টা সহ তার সফর সঙ্গী রাজনীতিকদের আক্রমণ করার নির্দেশ দেন। তিনি বলেন ওরা কেউ যাতে অক্ষত যেতে না পারে তোমরা সব ব্যবস্থা করবে। সংশ্লিষ্ট সূত্রে আরো জানা গেছে এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের মাধ্যমে অর্থের যোগান দিচ্ছেন জয়। কিছুদিন আগে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেন। জ্যাকসন হাইটস এলাকায় 2 দিন আগে হওয়া একটি সভায় উপস্থিত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক কর্মী আমার দেশকে জানান, বৈঠক শুরুর কিছু সময় পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ভিডিও কল করেন শেখ হাসিনার কাছে। বিমানবন্দরে বাংলাদেশি রাজনীতিবিদদের সফলভাবে হেনস্থা করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের ধন্যবাদ দেন তিনি। সামনের কর্মসূচিগুলোতেও তিনি ওই দিনের মতোই সফল করতে বলেন। এ সময় হাসিনা বলেন, কোনোভাবেই কেউ যাতে অখ্যাত ফিরতে না পারে সে ধরনের পদক্ষেপ নিতে হবে। আওয়ামী লীগের ওই কর্মী আরো জানান, সভাটিতে সিদ্দিকুর রহমানের স্ত্রীও উপস্থিত ছিলেন। শেখ হাসিনার নির্দেশনায় আপত্তি করে তিনি বলেন, আইন ভাঙা যাবে না, আইনের ভেতরে থেকেই সর্বোচ্চটা করতে হবে। এ পর্যায়ে শেখ হাসিনা চিৎকার চেঁচামেচি শুরু করেন। তিনি বলেন, ওদের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের জন্য আবার দরদ কিসের? ওরা আইন দেখে আমাদের মারছে নাকি? ওরা তো আমাদের কিছুই আর বাকি রাখে নাই, ওদের একটারেও আমি ছাড়বো না। ওই সময় শেখ হাসিনার বক্তব্য ও আচরণ অসংলগ্ন ছিল। নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলিতে মহড়া দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে অস্বস্তি বোধ করছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশ কমিউনিটির লোকজন। জ্যাকসন হাইটস, জামাইকা ও এলমার্স্ট এলাকায় বসবাসকারী কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকের সঙ্গে কথা বলে আমার দেশ। আলাপের সময় তারা এই ধরনের অস্বস্তি বোধ করার কথা জানান। জামাইকার অধিবাসী ওয়ালিউল্লাহ পাটোয়ারি নিউ ইয়র্কের ফেডারেল সরকারের একজন কর্মকর্তা। আমার দেশকে তিনি বলেন, এখানে জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা ও এখানেই চাকরি করছি। আমার পূর্বপুরুষ মানে বাবা মা ও দাদা দাদির দেশ বাংলাদেশ। স্বাভাবিকভাবেই বাংলাদেশের যে কোনো ঘটনা বা সংবাদের প্রতি একটা বিশেষ আকর্ষণ থাকে। ভালো কোনো খবর খুব কমই কানে আসে, যা শুনি সবই হতাশাজনক। তিনি আরো বলেন, প্রতি বছর জাতিসংঘের সাধারণ অধিবেশন ঘিরে নিউ ইয়র্কে ব্যাপক আয়োজন থাকে। বিশ্বের প্রায় সব দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা এখানে আসেন। এখানে বহু জাতি ও সংস্কৃতির লোক বসবাস করছে। কোনো দেশের নাগরিকরা এমন বিক্ষোভ বা বিশৃঙ্খলা করেন না যেটা বাংলাদেশের নাগরিকরা করে থাকেন। বাংলাদেশের বিষয় প্রতি বছরই নিউ ইয়র্ক প্রশাসনকে বাড়তি মনোযোগ দিতে হয়। এটা আমার জন্য লজ্জা ও বেদনার। এলমার্স্ট এলাকার অধিবাসী লোকমান হোসেন বলেন, সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা আমাদের অন্য দেশের নাগরিকদের কাছে প্রশ্নের মুখে ফেলে দেয়। জেএফকে বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নাজেহাল ও গালিগালাজ এবং এনসিপি নেতা আক্তার হোসেনের উপর হামলার ঘটনার বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে কনসুল জেনারেলকে ওই দিনই নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে বিষয়টি জানানোর পর তারা ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে। পাশাপাশি বাংলাদেশ কনসুল জেনারেল কার্যালয়ের সব ভিডিও ফুটেজ সংগ্রহ করে স্টেট ডিপার্টমেন্টে জমা দিয়েছে। কর্তৃপক্ষ তাদের নিজস্ব আইন ও পদ্ধতি অনুযায়ী কার্যকর পদক্ষেপ নেবে বলে কনসুল জেনারেলকে জানিয়েছে। কনসুল জেনারেল কার্যালয়ের একজন কর্মকর্তা আমার দেশকে জানান, আমরা জানতে পেরেছি যুক্তরাষ্ট্রে অবস্থানকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে বাংলাদেশের নাগরিকদের পাশাপাশি অন্য দেশের নাগরিকদের ভাড়া করেছে। ওই দিন তারাও মানবাধিকার সংগঠনের ব্যানার নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাবে। এছাড়া প্রধান উপদেষ্টা ও সরকারের বিরুদ্ধে এবং জুলাই অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে পুস্তিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। এগুলো জাতিসংঘের সামনে বিতরণ করবে তারা। যুক্তরাষ্ট্রে বিএনপির অবস্থান ও সাংগঠনিক ভিত্তি নিয়ে বিভিন্ন পর্যায়ে 60 জন নেতার সঙ্গে কথা বলেছে আমার দেশ। সবার অভিন্ন কথা হচ্ছে, গত 10 বছরেও এখানে বিএনপির কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি। এটাই সবচেয়ে বড় ব্যর্থতা। বর্তমানে এখানে বিএনপি কমপক্ষে 4টি গ্রুপে বিভক্ত। যাদের বিরোধ মেটানোর দায়িত্ব দেওয়া হয়েছে তারা বরং বিভিন্ন উপদল তৈরি করে বিরোধ আরো তীব্র করছেন, যার প্রমাণ মিলেছে বিমানবন্দরে আওয়ামী লীগকে মোকাবেলা করতে না পারার মাধ্যমে। যুক্তরাষ্ট্রের সংগঠনকে দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে এমন এক ব্যক্তিকে যার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে অভিযোগ নেতাকর্মীদের। তারা জানান, ওই নেতা বাস করেন যুক্তরাজ্যে। এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিএনপি যুক্তরাষ্ট্র শাখার এক নেতা বলেন, আমাদের দলের মূল সমস্যা হলো বাংলাদেশে। সেখান থেকে স্থায়ী কমিটির কোনো সদস্য দায়িত্ব নিয়ে যুক্তরাষ্ট্র বিএনপিকে বাঁচাতে পারেন। যুক্তরাষ্ট্রে বিএনপির সোনালী অতীত রয়েছে, এখন অবস্থা একেবারে বাজে। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।